দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দুইটা ওয়ে থাকে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। ইন্টারনালটা কি? ইন্টারনাল হলো যে আপনার দেশের জনগণের স্বাধীনতা, তার নির্বাচনী অধিকার, তার ভোটের অধিকার, আয়নাগর থাকবে না, বিনা বিচার হত্যা থাকবে না, এবং 57 জন মিলিটারি অফিসার মারা যাবে না। যেদিন দেশে এই ঘটনাগুলো ঘটে গেছে সেই দিনই কিন্তু দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে গেছে। একটা স্বাধীন দেশে 57টা সার্ভিং অফিসার মারা যায়, এবং সেটা নিয়ে এই যে আমরা এত আলোচনা করতেছি যে ইউনূস সাহেবের 1.5 বছর, ইয়েস ভালো নয়, আপনি আসেন আগে সার্বভৌমত্ব শেষ করি। তাহলে আমি এক্সটার্নাল বললাম এইগুলো, আর ইন্টারনাল আর এক্সটার্নাল কোনটা? আমার দেশে যখন 10 লক্ষ রোহিঙ্গা ঢুকলো, গোটা দেশের সব রাজনৈতিক দল পর্যন্ত নীরব ছিল। আজও কিন্তু ডক্টর ইউনূস তো বলেছিলেন যে সামনের ঈদ রোহিঙ্গারা তাদের ডক্টর ইউনূস বলছিল, ভালো কথা, আমি তো অস্বীকার করি না, কিন্তু 1 বছর তো আমরা সেটা দেখিনি। ডক্টর ইউনূস ফেল করছে, সেখানে ডক্টর ইউনূস নিজের স্বার্থে আসছে, সে তো 1.5 বছর ছিল, আমি তার সাফাই গাচ্ছি না। 1.5 বছর কি এটা করা যেত না? হ্যাঁ, কথাটা শেষ করতে না দিতে হবে না ভাই। জি প্লিজ, শিওর প্লিজ। সে পারে নাই, ব্যর্থ, সেজন্য তো চলে গেছে। আমরা ডিপ স্টেটের কথা আনছি, তারা নাকি 29 সাল পর্যন্ত থাকতে পারতো, সে তো চলে গেছে, ব্যর্থ। কিন্তু আমার সার্বভৌমত্বের কথা যখন আসছে, তাহলে আমরা আলাপ করতেছি ইউনূস সাহেবের 1.5 বছর নিয়ে। তার আগের 15 বছরটা কি আমাদের ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে? আপনি দেখেন তো সব চ্যানেলে আলাপ হয় কোনটা নিয়ে? ইউনূস সাহেবের 1.5 বছর। অফকোর্স ইউনূস সাহেব আজকে যদি মনে করেন তার অবহেলার কারণে 150 হামের লোক শিশু মারা গেছে, এটা কি আমি মানবো? আমি কি এটা কি সাপোর্ট করব? অফকোর্স নট। কিন্তু 1400 লোক যে মারা গেল সেই চ্যাপ্টারটা ক্লোজ কেন? আমরা সেই আলোচনাই নাই, আমার ওই 15 বছরের আলোচনা নাই, আমি 1.5 বছরের আলোচনা করতেছি। আজকে আপনি দেখেন 111-এর লোক গ্রেপ্তার হচ্ছে না? তা 111 ইস্যুতে যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে আমি সাপোর্ট করি, ইয়েস করেন, আপনার দল মাইনাস করতে চাইছেন, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু 111 থেকে আজকে যে নতুন সরকার আসলো, তাহলে 111-এর ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, 1.5 বছর নিয়ে আলোচনা হচ্ছে, ওই 15 বছর কোথায়? 1400 লোকের মারা যাওয়ার বিচার তো চলছে, কোথায় আলোচনাটা? কোথায় আলোচনা হচ্ছে? কোথায়? আমরা এটাকে আরো সংশোধন করে নিয়ে আসবো, তার মানে এটা বাতিল 30 দিনের মধ্যে যদি না হয়। আপনি আসেন বিচার বিভাগের যে স্বাধীন বিচারক নিয়োগের যে অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, এই যে বাতিল করে দিলেন, এইটা কি রাষ্ট্রের জন্য ক্ষতিকর? আমি চ্যালেঞ্জ করে বলছি রাষ্ট্রের জন্য ক্ষতিকর না। এটা কি দেশের সাধারণ লোকের জন্য ক্ষতিকর? না। এটা কি দেশের জন্য ক্ষতিকর? না। এটা ক্ষতিকর কার জন্য? যারা ভাবেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ আছি, বিচার ব্যবস্থা হোক, দুর্নীতি দমন কমিশন হোক, আমার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না, আমার পছন্দ মতো বসাবো, সে কারণে এগুলা বাতিল করা হচ্ছে। আপনি নিজে যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি দেশকে যদি ভালোবাসেন, আমার আইনে তো কিচ্ছু আসে যায় না, আমার আইনে কি আসে যায়? আপনি যেটা বলছিলেন যে 1400 লোকের মৃত্যুর ঘটনা, আমরা তো দেখেছি যে গতকালকে সাবেক স্পিকার শিরিন শারমিন, তাকে সেই 1400 লোকের একজন লালবাগে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই তাকে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রশ্ন যে তাকে কেন এই অভিযোগে অভিযুক্ত করা হলো? তার বিরুদ্ধে তো অভিযোগ আনা যেত যে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। এটা কিন্তু আবার একটা নতুন সাবজেক্ট আসলো। এতক্ষণ কথা হচ্ছে সার্বভৌমত্ব নিয়ে। আপনি যেহেতু একজন আইনজীবী, আমি আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, বুঝতে চাই। বলি, যেমন ধরেন জেনারেল মাসুদউদ্দিন আহমেদ, তাকে গ্রেফতার করছে কি নিয়ে জানেন? কি দিয়ে? মানব পাচার আইনে, জানেন তো? তো মানব পাচার আইনে তারাই আপনি গ্রেফতার করলেন। আচ্ছা, এই যে জেনারেল মাসুদ আহমেদ, ইনি কিন্তু একটা সাধারণ লোক না। আমরা মুখে যত কথাই বলি, উনি একজন জেনারেল ছিলেন, উনি অনেক রোল প্লে করছেন বিভিন্ন সময়, 111-এর সময়ও, এবং উনি একজন এমপিও হয়েছিলেন। দে আর নট সিম্পল ম্যান, এবং এই সিম্পল ম্যানদেরকে এই সমস্ত মামলা আটক করে আপনি রাখতে পারবেন না, জামিন দিতে হবে 2 দিন আগে আর পরে। কারণ আমরা তো কোর্টে কাজ করি, মানব পাচারের মামলা ওইখানে আদালতে বহু আছে, তারা বহু লোক জামিনে আছে। কিন্তু ধরার পর আমাদের কাছে বার্তা আসলো কি? 111-এর কুশীলভ। তো 111-এর কুশীলভ হিসেবে আপনি তাকে গ্রেফতার করতে পারছেন না কেন? যেমন এরপরে কথা আসছে তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তাকে নির্যাতন করছে। অফকোর্স আপনাকে ভাবতে হবে যে জিয়াউর রহমানের পরিবার, বঙ্গবন্ধুর পরিবার, এটা কিন্তু বাংলাদেশ সিম্পল একটা পরিবার না রে ভাই, এটা একটা সাধারণ পরিবার না। তারা দেশ চালাইছে, বহুকাল ধরে তারা রাজনীতির ভিতরে আছে, তাদের লক্ষ লক্ষ সমর্থক আছে। সেই লোকগুলাকে যখন নির্যাতন করে কেউ, সে
সেই নির্যাতনের কথা এখন আসতেছে, কিন্তু সেই নির্যাতনের গ্রাউন্ডে তাকে গ্রেফতার করতে পারছি না কেন আমরা? আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। সেটা আমিও আপনার কাছে এটা জানতে চাই যে গ্রাউন্ডে কেন তাকে আমি তাকে মানব পাচার করে, এরকম মানব পাচার আদম ব্যাপারী যত আছে বাংলাদেশে সেই স্ট্যাটাসে নিয়ে গেছে। ইনি তো সেই হেভিওয়েট, সেই লোক না এই জেনারেল মাসুদউদ্দিন। সুস্পষ্টভাবে বলতে হবে কি 1/11-এর সময় রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করেছে, রাজনীতি ধ্বংস করার, দুইটা দলের রাজনীতি ধ্বংস কিংবা পারিবারিক রাজনীতি ধ্বংস করার জন্য, বিলীন করার জন্য এরা ছিল কনস্পিরেটর। সেই হিসাবে কই সেই কথাটা এখনো কেন আসে না? এইটি আমার প্রশ্ন। এই যে শিরিন শারমিন চৌধুরীকে আপনি বললেন তাকে গ্রেফতার করছে, তাকে আপনি হত্যা মামলায়, কি উত্তরায় মামলা, অমুকখানে মামলা, তমুকখানে মামলা, এ তো সেই গয়রহ মামলা, কালকে বাদে পরশু জামিন পাবে। ফর এক্সাম্পল, আমি ব্যক্তিগতভাবে শিরিন শারমিন চৌধুরীর কথা বলছি। আমি তার সাথে একসাথে 3 বছর একটা চেম্বারে কাজ করেছি, ব্যারিস্টার আমির ইসলাম সাহেবের চেম্বারে। শি ইজ আউট অ্যান্ড আউট একটা জেন্টল মহিলা এবং সে অত্যন্ত এডুকেটেড। তারপর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানি, সে ট্যালেন্টেড, সব কিছু ছিল। আবার স্পিকার, তিনি মেধাবীও ছিলেন, এই তো বললাম মেধাবীও ছিলেন। আপনি তাকে করছেন, গ্রেপ্তার করছেন, এটা আমার কাছে মনে হয় উনি যে 2 মাস বা 3 মাস পর হোক উনি জামিন পাবে, এ ব্যাপারে আমার বিন্দু মাত্র ডাউট নাই। কারণ আমরা তো রাজনীতিতে কিভাবে চলতেছে, এখন কোন ধারায় যাচ্ছে আমরা দেখতেছি। ইতিমধ্যে বহুজনই জামিন পেয়েছেন। আমার কাছে মনে হয় তাকে জামিন দিলেই সে বৈধভাবে বসবাস করবে। কারণ এখন যে লুকায়া ছিল ওখান থেকে যদি বের হয়ে আসে, মুভ করে, ওই কথাটা থেকে যাবে। যেমন সাবের হোসেন চৌধুরী সাহেব জামিন পেয়েছে না, নোবডি ইজ রেজিং এনি কোশ্চেন। সুতরাং আলটিমেটলি এই শিরিন শারমিন চৌধুরী রাজনীতিতে আসবে এবং তাকে আমার ধারণা যে সে জামিন পাবে, আজকে না পাক, 2 মাস পরে পাক, 3 মাস পরে পাক, তখন সে ক্লিয়ার হয়ে গেল যে ইয়েস আমি ফ্রি মুভ করব। তা নাহলে আপনি যেভাবে লুকানো ছিল ওনাকে লুকাইয়েই থাকতে হইতো। এখন সেটাকে আপনি হত্যা মামলা, তার অপরাধটা কি আমি জানি না। এখন রাষ্ট্রদ্রোহী কিনা কিংবা কি করছে স্পিকার, সেগুলো ভিন্ন প্রেক্ষাপট। আপনি তো এই লেভেলের মানুষকে, এখন আমি ওই চ্যালেঞ্জও করি না উনি হত্যা করছেন কিনা, হুকুম দিচ্ছেন কিনা সেটা, কিন্তু আমার কাছে মনে হয় আমার রাজনীতি যে চেঞ্জ হতে যাচ্ছে যে ধারায়, তাতে আমার কাছে মনে হয় এই লোকগুলোকে যদি আপনি রাজনীতিতে রাখতে চান ক্লিন ইমেজ হিসেবে, আমরা এর আগে অনেক কথা পাইছি আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক খোঁজে। 2017 সালের 28 আগস্ট বেগম খালেদা জিয়া তখন লন্ডনে, তিনি সেখানে একটা প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন সীমান্ত খুলে দিতে হবে, রোহিঙ্গাদেরকে জায়গা দিতে হবে। রাজনৈতিক দলগুলো এবং আন্তর্জাতিক চাপের কারণে রোহিঙ্গাদেরকে এখানে আসতে দেওয়া হয়েছিল। ওই মুহূর্তে এই যে দাবিটা তোলা, এটা যেমন যৌক্তিক ছিল, বাংলাদেশের ওই ভূমিকাটা মানবিক ছিল। কিন্তু পরবর্তীকালে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের যে ধরনের রোলটা থাকা দরকার ছিল সেটি করেনি। যেভাবে বিচারকে পণ্য বানানো হয়েছে, আপনি হুকুমের আসামি হিসাবে একটা দেশের প্রধানমন্ত্রী, অবশ্যই তার রেসপন্সিবিলিটি আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আপনি এই গণহত্যার জন্য পুলিশের যিনি প্রধান তাকে আপনি রাজসাক্ষী বানালেন, আর থানার কনস্টেবলকে আপনি আসামি করছেন, ওসিকে আসামি করছেন। এটি নিয়ে কি প্রশ্ন উঠেছে? আমরা প্রশ্ন তুলেছি। একটা ঘটনা, একটা গণহত্যার পর সেই দেশের পুলিশ প্রধান কিভাবে রাজসাক্ষী হয়, কনস্টেবলের ফাঁসি হয়, সে কিভাবে রাজসাক্ষী হয়? রাজ্জাকি ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, এই প্রশ্ন কি আপনারা তুলেছেন? হ্যাঁ, আমরা তুলেছি সে কথা।